ভাই আপনার মাইক আনমিউট করো। হ্যাঁ, এবার কথা শুনতেছো সবাই? হ্যাঁ ভাই, এবার শুনতেছি। আচ্ছা আচ্ছা, সরি সরি। আচ্ছা, আজকে একটু লেট হয়ে গেল, আমি ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, শুরু করি। বিসমিল্লাহ। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এই একের সি করছিলাম না? এই প্রথম অঙ্ক পর্যন্ত করছিলাম, তাই তো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ওকে। তারপরে একের এ, এটা এসডব্লিউ ছিল, তোমরা অনেকেই করছো, আশা করি পারো। একের এতে কি কারো সমস্যা আছে? অথবা যারা যে অঙ্কগুলো এসডব্লিউ করছো সেগুলোর মধ্যে কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া, নাই। ওকে, ফাইন। তাহলে আমরা 2 থেকে শুরু করি। দেখো, 2-এর এ নম্বর ম্যাথটা একটু পড়ো। এটা হচ্ছে আমাদের অন্তর্বিভক্তিকরণ, বহির্বিভক্তিকরণ, আর হচ্ছে যে কোনো ফর্মুলা দিয়ে তুমি চাইলে করতে পারবে ম্যাথটা। একটু বোঝার চেষ্টা করো, কোশ্চেনের ভাষাটা বুঝো কি বলছে। এ আর বি দুইটা বিন্দু, দুইটা প্রান্তে তাদের স্থানাঙ্ক হচ্ছে, একটা হচ্ছে -2,4 আর একটা হচ্ছে 4,-5। সো এই দুইটা বিন্দুকে জয়েন করলাম, করলে আমি কি পাইছি? এবি রেখাংশ পাইছি। আচ্ছা, এরপরে বলতেছে এই যে কানেকশনের কারণে যে এবি রেখাংশটা পাইলাম, সেই এবি রেখাংশটাকে আমি সি পর্যন্ত বর্ধিত করব। এখন কিভাবে, মানে আমার পরিমাপটা কেমন হবে, আমার মেজারমেন্টটা হবে, আমি এমন ভাবে বর্ধিত করব যেন আমার যে এবি আছে সেই এবিটা হচ্ছে বিসি এর 3 গুণ হয়। কথা কি বুঝতে পারছো? এবি হচ্ছে বিসির 3 গুণ হবে, মানে বি কে তো আমি সি পর্যন্ত বর্ধিত করব, এমন ভাবে বি কে সি পর্যন্ত বর্ধিত করব যেন আমার এবি যে রেখাংশটা ছিল ওই রেখাংশটা এই বিসি এর 3 গুণ হয়। ঠিক আছে? নতুন বিসি যেটা তার 3 গুণ হয়। সো আমাদেরকে বলা হইতেছে যে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে। এই ম্যাথটা কি পারবা? সবাই পারবা? ট্রাই করতে পারি। আচ্ছা, আমি একটু বোর্ডের মধ্যে ইয়াটা দেখাই তোমাদের, হচ্ছে চিত্রটা দেখাই যে কেমন হবে। ওকে, হ্যাঁ, ঠিক আছে। আমাকে বলবা এ আর বি বিন্দুর স্থানাঙ্কটা বলবা। ভাই এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,4। -2,4। ইয়েস। আর বি বিন্দু 4,-5। 4,-5। এই হচ্ছে আমার এই একটা বিন্দু দেওয়া ছিল। আচ্ছা, তোমার বোর্ড কি ক্লিয়ার, বোঝা যাচ্ছে লেখা? লেখা বুঝতেছো ক্লিয়ারলি বোর্ডে? আচ্ছা দেখো, হ্যাঁ বুঝতেছি। এ একটা বিন্দু দেওয়া আছে, এখানে বি একটা বিন্দু দেওয়া আছে, আমি দুটোকে কানেক্ট করলাম। কানেক্ট করলে আমি পাচ্ছি হচ্ছে এবি রেখা, এবি রেখাংশ পাচ্ছি। এখন আমরা যেটা করব, কোশ্চেনের মানে স্টেটমেন্ট অনুযায়ী আমি এই বি বিন্দুটাকে আমি একটু বর্ধিত করব। মানে কতটুকু পর্যন্ত বর্ধিত করব? এমন একটা সাইজে বর্ধিত করব যেন এই পর্যন্ত বর্ধিত করলাম। সি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম আলফা কমা বিটা, এমন ভাবে বি বিন্দুকে সি পর্যন্ত বর্ধিত করলাম যেন এই বিসিটা আর এই এ বি এর 3 গুণ হয়, যেন এ বি ইজ ইকুয়াল টু 3 ইন্টু বিসি হয়। তার মানে বিসি যদি 1 হয়, এবি কতটুকু হবে? 3 গুণ। এতটুকু বুঝতে পারছো? মানে হচ্ছে বিসি দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তাহলে এবি দৈর্ঘ্য কত হবে? 3 মিটার। কারণ আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে যে আমাকে হচ্ছে এবি কে সি পর্যন্ত বর্ধিত করতে হবে, এমন ভাবে বর্ধিত করব যেন বিসি ইজ ইকুয়াল টু 3 ইন্টু 3 বিসি ইজ ইকুয়াল টু এবি হয়। তাহলে এই বিসির দৈর্ঘ্যকে 3 দ্বারা গুণ করলে আমি এবির দৈর্ঘ্য পাইতে হবে, এমন একটা রেশিওতে আমাকে এই জিনিসটা বর্ধিত করতে হবে। তো আমি ওই রেশিওতে বর্ধিত করছি। এখন আমাদের হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক দরকার, তাই তো? অঙ্কটা তোমরাই অঙ্কটা করবা, বাট আমি একটু বলি কিভাবে করবা। তোমরা চাইলে অঙ্কটা 2 ভাবে করতে পারো। প্রথম কথা, যে তুমি যদি চাও তাহলে তুমি দেখো এবি বাহুর বর্ধিতাংশ হচ্ছে সি, তাহলে তুমি চাইলে বহির্বিভক্তকরণের ফর্মুলা দিয়ে এই ম্যাথটা করতে পারবা। ঠিক আছে?
তাহলে হচ্ছে এবি কে ধরতে হবে আমার হচ্ছে এই এবি বাহু তার বাইরের একটা বিন্দু হচ্ছে সি ধরে করতে হবে। অথবা চাইলে আরেকভাবে ম্যাথটা করতে পারো, সেটা হচ্ছে যে তুমি এসি কে একটা বাহু ধরলা, এসি কে যদি তুমি বাহু ধরো তাহলে তার বি কে ধরলা তার অন্তর্বিভক্তকারী বিন্দু, তাহলে বি কে ধরলা অন্তর্বিভক্তকারী বিন্দু, আর এসিটাই হচ্ছে আমার মেইন বাহু, দুইটা কর্নারের বাহু। তাহলে আমি অন্তর্বিভক্তকারী বিন্দু জানি, এক পাশে শীর্ষবিন্দু জানি, আরেক পাশে শীর্ষবিন্দু জানি না। সো আমি ফর্মুলা দিয়ে চাইলে করতে পারবো। ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে অন্তর্বিভক্তকারী বিন্দু ভুজ, মানে ভুজ হচ্ছে 4, 4 ইজ ইকুয়াল টু m1 কত এখানে, m1 ইজ ইকুয়াল টু হচ্ছে 3, m2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1, m2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে 4 ইজ ইকুয়াল টু হচ্ছে m1 ইনটু x2 মানে হচ্ছে 3 ইনটু আলফা যোগ m2 ইনটু x1 তাহলে 1 ইনটু -2 ডিভাইডেড বাই m1 যোগ m2 মানে হচ্ছে 3 যোগ 1, 3 যোগ 1। সো এভাবে করলে চাইলে এখান থেকে আলফা বের হয়ে যাবে। তার মানে আমি যদি চাই তাহলে আমি হচ্ছে এই সি বিন্দু যেটার স্থানাঙ্ক আমি জানি না, যেটার পরিচয় আমি জানি না, ওই বিন্দুটাকে আমি ধরলাম ওই বিন্দু হচ্ছে একটা শীর্ষবিন্দু, আর এই পাশের বিন্দু হচ্ছে আরেকটা শীর্ষবিন্দু, এবং তার মাঝখানের বিন্দু বি এটাই হচ্ছে আমার অন্তর্বিভক্তকারী বিন্দু। আমি যদি এইভাবে যদি ধরি, এই সিনারিওটাকে যদি আমি এইভাবে ধরি আমার মতো করে, তাহলে আমি সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। অথবা তুমি যদি সি কে বহির্বিভক্তকারী বিন্দু ধরো, তুমি যদি ধরো আমার বাহু, আমার হচ্ছে এবি হচ্ছে আমার রেখাংশ, সি হচ্ছে তার বহির্বিভক্তকারী বিন্দু, তাহলেও তুমি ম্যাথটা করতে পারবা। তখন কিন্তু তোমার m1 কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু m1 ইজ ইকুয়াল টু হবে এইটা, এই পুরো দৈর্ঘ্যটা, মানে m1 ইজ ইকুয়াল টু হবে 4 আর m2 ইজ ইকুয়াল টু হবে 1। বুঝতে পারছো? বহির্বিভক্তকারী ফর্মুলা দিয়ে করলে m1 এর মান কিন্তু 4 হবে আর m2 হবে 1, আর অন্তর্বিভক্তকারী ফর্মুলা দিয়ে করলে m1 ইজ ইকুয়াল টু 3, m2 ইজ ইকুয়াল টু 1। সো এই দুই ভাবে করতে পারো চাইলে। So, আশা করি সিনারিওটা বুঝতে পারছো। তো যদি যারা বুঝছো তারা করে ফেলো, একটা করে আমাকে হচ্ছে মেসেঞ্জারে দাও। পারবা না তোমরা? আশা করি পারবা ইনশাল্লাহ। হ্যাঁ আজমাই, তোমারটা হইছে, তোমার ম্যাথটা হইছে, এবং এই নিয়মে করলে পারফেক্টলি হবে, এই নিয়মে করতে পারবা। এই নিয়মটা যদি আমি শিখাই না এবার, এটা তুমি করতে ঠিক পারবা। আছে ভাই, ঠিক আছে, এটা পারফেক্ট। ঠিক আছে ভাই। এই নিয়মটা ভাইয়া কালকে সূত্র প্রতিপাদন করতে গিয়ে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কেতাবুদ্দিন আছে ফর্মুলার আমি দেখলাম, মানে ফর্মুলাটা কিভাবে আসছে আর কি, ওইটার মধ্যে এটা আছে, ওইটা ভালো। হ্যাঁ, ওইটা কালকে কালকে প্রতিপাদন করতে গেলাম, এরপর এটা পাইলাম, এটা দিয়ে দেখলাম সরাসরি করা যেতেছে আর ইজি হইতেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। লাইট জ্বালালে কি হয় একটু দেখি। রিফ্লেকশন পড়া তাই না? লাইট জ্বালালে সমস্যা। ইউসা, আলিফ, তালহা, তোমরা গ্রুপে দাও, একটা করে ছবি দাও।
ভাই ফোনে ব্যাক ক্যামেরা কাজ করে না। আলিফ পাঠাইছো? হ্যাঁ দেখি। আচ্ছা আলিফ, তুমি অঙ্কটা কিভাবে করলা? হ্যাঁ আলিফের কথা আমি শুনতেছি না, একটু জোরে বলো। হ্যাঁ আলিফ শুনতেছো? তোমার তো কোশ্চেন মনে হয় ডিফারেন্ট ছিল, তুমি কোন অঙ্কটা করলা? মাইনাস টু কমা থ্রি এক্স অক্ষ এ ওয়ান ইস টু, আমি কি এই অঙ্কটা চাইনি তো মনে হয়। অন্তর্বিভক্তি দিয়ে করা হচ্ছে। ও সরি সরি সরি, আমি মনে হয় ভুল পেজে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হইছে হইছে, সরি আমি তোমার হচ্ছে আগের ছবিগুলো দেখতেছিলাম, ওই জন্য ভুল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। বাকিদের কি অবস্থা? ইউষা? 6 আর -8 আসছে। কথাটা কে বললা? ইউষা বললা? হ্যাঁ 6 এর -8, হ্যাঁ হইছে। অঙ্ক হইছে। এমনি বুঝে করছো ইউষা? মানে বুঝে গেছে জি কোশ্চেনটা? ঠিক আছে ওকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কেউ কি দিবা? আচ্ছা আদিব, সুফিয়ান বিন হোসেন আদিব দিছে। তালহা, তালহা কি হইছে? হ্যাঁ হয়েছে। হইছে। আচ্ছা তাহলে আমরা মুভ করি পরের ম্যাথে। আচ্ছা আমার তোমাদের সাথে একটু কথা আছে। তোমরা ভরকেন্দ্র চিনো? ত্রিভুজের ভরকেন্দ্র চিনো? হ্যাঁ ভাইয়া, একটা ত্রিভুজের মধ্যমাত্র যে বিন্দুতে ছেদ করে। মধ্যমা, রাইট। মধ্যমা তিনটা যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটাকে বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্র। এখন কথা হচ্ছে তুমি ত্রিভুজের ভরকেন্দ্রের একটা বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যটাকে বলতে পারবা? তোমরা এটা শিখছো হ্যাঁ, ACC তে। ত্রিভুজের ভরকেন্দ্র মানে একটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। রাইট। আমি বাকিদের কাছ থেকে শুনতে চাই, তোমরা এটা জানতা যে একটা মধ্যমা, যে ত্রিভুজের মধ্যমা আহ, যে বিন্দুতে ছেদ করে, মধ্যমা তিনটা, সেটা হচ্ছে ভরকেন্দ্র। ওই ভরকেন্দ্রটা একটা মধ্যমাকে কত অনুপাতে বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে, এটা বলতে পারবা? বাকিরা জানতা এটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে? ঠিক আছে, তোমরা যদি এটা জানো তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা ফর্মুলার প্রতিপাদন করি, সূত্রের প্রতিপাদন করি, চলো। ধরলাম এটা তার একটা মধ্যমা, ঠিক আছে, তাহলে এটা ধরলাম আমি এডি। ওকে, আচ্ছা কেউ একজন আমাকে বলতে পারবা ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ডি হচ্ছে, এডি হচ্ছে এই ত্রিভুজের একটা মধ্যমা। সো এটা যদি মধ্যমা হয় তাহলে এডির এই যে ডি এর স্থানাঙ্ক ডি হবে
বিসি এর মধ্যবিন্দু। মধ্যমা মানে কিন্তু ত্রিভুজের একটা শীর্ষ থেকে আসবে আরেকটা বাহুর মধ্যবিন্দুতে গিয়ে সে ছেদ করবে। তার মানে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত বলতে পারবা? হ্যাঁ ভাইয়া, x is equal to x1 plus x2 by 2 আর y is equal to y1 plus y2 by 2। না না, একটু ভুল হয়েছে, কারণ এখানে x2 আর x3 আছে। তাহলে x2 plus x3 divided by 2 আর y2 plus y3 divided by 2। বাকিটা কি বুঝতে পারছো? স্পষ্ট দেখা যাচ্ছে না সেজন্য। আচ্ছা আচ্ছা, স্পষ্ট বোঝা যাচ্ছে না। হুম। ঝামেলা, লাইট জ্বালাইলে আবার ইয়া হয়ে যাবে। আচ্ছা, লাইট জ্বালালে তো মানে রিফ্লেকশন হবে, এইজন্য আমি লিখতে। আচ্ছা, এই যে ওই তো সূত্র সেম, সমস্যা নেই। আচ্ছা, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 plus x3 divided by 2 আর হচ্ছে y2 plus y3 divided by 2। বাকিটা কি বুঝতে পারছো? ডি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে এটা আসছে? ইউসা বুঝতে পারছো? জি হ্যাঁ ইউসা, শুনতেছো? জি। ওকে, তোমরা হচ্ছে ইয়ারফোন বা তোমাদের হচ্ছে মাইক্রোফোনটা একটু দেখো, ভালো জানো, আমি কথাগুলো একটু কম বুঝতেছি। আচ্ছা, এখন আমার যে ভর কেন্দ্রটা, আমি হচ্ছে ভর কেন্দ্র নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? এখন আমার ভর কেন্দ্রটা তো অবশ্যই মধ্যমার উপর কোন একটা জায়গা থাকবে, তাই তো? কিন্তু এমন একটা জায়গা থাকবে যেন এক পাশে 2 ভাগ থাকে, আরেক পাশে 1 ভাগ থাকে। কথাটা একটু সহজভাবে বলি, দেখো এই জায়গায় হচ্ছে আমার মধ্যমাটা ভর কেন্দ্র। তাহলে এই মধ্যমার এই পাশে দুই ভাগ, এই পাশে 1 ভাগ, ঠিক আছে না? এবার এক পাশে 2 ভাগ থাকবে, এক পাশে 1 ভাগ থাকবে। এটাই তো 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত, ঠিক আছে? তো এ আর ডি হচ্ছে একটা মধ্যমা। এই এডি মধ্যমাকে এই মাঝখানে যে জি পয়েন্টটা আছে, সেই জি পয়েন্টটা কত অনুপাতে অন্তর্বিভক্ত করলো? সে অন্তর্বিভক্ত করছে, মাঝখান দিয়ে বিভক্ত করছে এই রেখার। সো অন্তর্বিভক্ত করছে সে 2:1 অনুপাতে, এক পাশে 2 ভাগ, এক পাশে 1 ভাগ। এই ছিল তার অন্তর্বিভক্ত করার অনুপাত। এখন যদি আমি তোমাদের কাউকে বলি, ভাই আমাকে ভর কেন্দ্রের স্থানাঙ্কটা বের করে দাও, ভর কেন্দ্রের ভুজ কত, এটার ভুজ কত আর এটার কোটি কত, বের করে দিতে পারবা? এটার ভুজের দেখো, আমার এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমি জি বিন্দুর স্থানাঙ্ক চাচ্ছি, এবং আমি এটাও জানি তারা কত ইস্টু কত অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে জি বিন্দুতে। তাহলে আমাকে ভুজের কোটিটা সবাই একটু বের করে দাও। যারা এটা বের করে দিতে পারবা তারা পরের অঙ্কটা ইজিলি পারবা। আমরা ভর কেন্দ্র দিয়ে একটা ম্যাথ করবো, বোর্ডে আসছে ম্যাথটা অনেকবার। তো সবাই একটু দ্রুত করো, করে আমাকে জানাও যে আমাকে, আচ্ছা ছবি দেওয়ার দরকার নাই, শুধুমাত্র আমাকে এটা জানাবা যে অ্যানসারটা কত, জি বিন্দুর অ্যানসারটা কত। ভাইয়া x আসছে x 4x1 plus x2 plus x3 by 6। হ্যাঁ, কত আসতে বললা? ভাইয়া x সমান সমান 4x1 plus x2 plus x3 by 6। 4x1 যোগ x2 এরপরে যোগ plus x3 এরপরে by 6 এরকম আসছে। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, ভুল হয়ে যেতে পারে। তাই একটা হয় না। তোমরা আরেকবার একটু দেখো, তোমরা পারবা। আচ্ছা ঠিক আছে x এর মানে x1 plus x2 plus x3 by 3। রাইট, এটা কে বলছো? আলিফ বলছো? আলিফ, রাইট রাইট রাইট, হইছে। আজমাইন এবার একটু দেখো তো তোমার ওই ম্যাথটা আসে কিনা, অ্যানসারটা আসে কিনা। ভাইয়া আসছে x1 plus x2 plus x3 by 3। ভাইয়া y এর মান হচ্ছে জাস্ট y হবে। হ্যাঁ, খালি y বসবে। রাইট, একটু ভুল গেছিল। ভেরি গুড। বাকিদের কি অবস্থা? ইউসা পারছো বের করতে ফর্মুলাটা? না, একটু ট্রাই করো, সমস্যা হলে আমি দেখাই দেব। এই ফার্স্টের সঙ্গে কি আসছে x1 plus x2 এমন কিছু? x1 যোগ x2 plus x3 divided by 3।
আর হ্যাঁ, কোটি আসছে হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। আনতে পারছো সবাই? পারছি। ওকে, ইউসা পারছো? ইউসা একটু দেখো পারো কিনা। জি করতেছি। হ্যাঁ ইউসা পারছো? না ভাইয়া আসতেছে না আমার, বুঝাই দেন। আচ্ছা তোমাকে আমি তুমি একটু দেখো এখানে খেয়াল করো। আচ্ছা তোমরা তো অন্তর্বিভক্ত করা শিখছো ঠিক না? তো তোর আচ্ছা একটু দাঁড়াও। হ্যাঁ ইউসা তুমি এখানে তাকাও। অন্তর্বিভক্ত করা তো শিখছো, এখানে কিন্তু দেখো আমার যে রেখাটা সেটা হচ্ছে এ আর ডি বিন্দু। ডি বিন্দুর স্থানাঙ্ক আমি জানি, এই বিন্দুর স্থানাঙ্ক আমি জানি। এখন এই এডি রেখার মধ্যে একটা বিন্দু আছে যে বিন্দুটা হচ্ছে তার ভরকেন্দ্র। সো এই ভরকেন্দ্রটা হচ্ছে জি। এই জি বিন্দুটা এডি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। সো জি বিন্দুর অবশ্যই একটা ভুজ, অবশ্যই একটা কোটি আছে। তো সেই ভুজ আর কোটি বের করা, অন্তর্বিভক্তকারী কোনো বিন্দুর ভুজ আর কোটি বের করা আমরা কিন্তু শিখছি। আমরা শিখছি কিভাবে m1 x2, তার মানে এটা যদি 2 হয় তাহলে এটা ইনটু x2 কোনটা, x2 কিন্তু এই x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2, এটা m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো ওই ফর্মেটে করো, ওই ফর্মেটে করলে দেখবা ম্যাথটা এই যে এরকম একটা অ্যানসার আসবে, x = x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, y = y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। সো এই জিনিসটা দেখো আনতে পারো কিনা, আনতে পারলে একটা ম্যাথ দেই। আসছে ভাইয়া। আসছে? গুড, ভেরি গুড। তাহলে আমরা একটা ম্যাথ করি। তো যারা এই জিনিসটা প্রুফটা নিয়ে আসতে পারছো তারা ইনশাআল্লাহ এই ম্যাথ। আচ্ছা তার মানে আমাদের কাছে কি কি ব্যাপারটা কি দাঁড়াইলো, যদি আমি তোমাকে একটা ত্রিভুজের হচ্ছে 3টা কৌণিক বিন্দু থাকে, কৌণিক বিন্দু মানে শীর্ষবিন্দু, এটা আশা করি জানো। তবে আমি যদি তোমাকে একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে দেই, এতদিন তোমরা কি চাইলেও ও তার বের করতে পারতা? আমাদের হচ্ছে ভরকেন্দ্র কোন বিন্দুতে আছে, ভরকেন্দ্র কোথায় আছে, ভরকেন্দ্র পরিচয় কি, এটা বের করতে পারতা না। কিন্তু এখন যদি আমি তোমাকে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে দিই, দিয়ে দিলে কিন্তু তুমি আমাকে বলে দিবা যে এটার ভরকেন্দ্র কোন জায়গায় আছে, তাই না? এটাই কিন্তু দেখো ফর্মুলা থেকে আসছে। যদি তার শীর্ষবিন্দু 3টা x1 y1 x2 y2 x3 y3 হয়, তাহলে তার ভুজ কত হবে? 3টা ভুজের যোগফল ডিভাইডেড বাই 3, আর কোটি হবে 3টা কোটির যোগফল ডিভাইডেড বাই 3। এই হচ্ছে আমাদের ফর্মুলার সামারি। এখন আমরা একটা ম্যাথ করি। এই ম্যাথটা আমার বোর্ডে অনেকবার আসছে, তো তোমরা পারবা ইনশাল্লাহ। তো তো ভরকেন্দ্রটাকে কি বলা যায়? ভরকেন্দ্রটাকে বলা যায় অন্তর্বিভক্তকারী ফর্মুলার একটা অ্যাপ্লিকেশন, ঠিক না? এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন। সো ওইখান থেকে আসলে অ্যাপ্লিকেশন কাকে বলা হয়, যে একটা ফর্মুলা সেখান থেকে আমি এই জিনিসটা নিয়ে আসতে পারি। তার মানে এই যে যেমন দেখো অন্তর্বিভক্তকারী ফর্মুলা যেটা,
সেই ফর্মুলা থেকে কিন্তু আমি চাইলে ভরকেন্দ্রর ফর্মুলাটা বের করতে পারি। ভরকেন্দ্র ফর্মুলা কিন্তু আমরা মানে আসমান থেকে নিয়ে আসি না, এটা হচ্ছে অন্তর্বিভক্তকারী ফর্মুলা ইউজ করে আনছি। আর ভরকেন্দ্রের ইংলিশ টার্মিনোলজিটাও জেনে রাখো। ভরকেন্দ্রের ইংলিশ টার্মটা হচ্ছে সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড মানে ভরকেন্দ্র, এগুলো হচ্ছে তোমাদের ভার্সিটি উঠলে কাজে লাগবে, একটু শিখে রাখা ভালো। সো এই হচ্ছে ফর্মুলা, যেটা তোমরা অলরেডি জানো। এই ম্যাথটা আমাকে করে গ্রুপের মধ্যে পাঠাও। এই ম্যাথটা দেখো কি বলছে, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, আমার কাছে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, যদি 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে আমি তার ভরকেন্দ্র বের করতে পারি। তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে দেখাও যত। আচ্ছা, এক্স অক্ষের উপর যদি কোনো কিছু অবস্থিত হয় তাহলে তার কোটি 0 হয়। আমি প্রথম কথা হচ্ছে, আমি শীর্ষবিন্দু দেওয়া থাকলে আমি তার ভুজ আর কোটি, ভরকেন্দ্র ভুজ আর কোটি বের করতে পারি। সো আমি কি করি, এই শীর্ষবিন্দুর সাহায্যে ভরকেন্দ্রের ভুজ আর কোটি বের করে ফেলি। সো ভরকেন্দ্রের ভুজ আর কোটি বের করে ফেললে তখন আমি বলবো প্রশ্ন মতে এই কোটিটা ইজ ইকুয়াল টু 0। সো দেখবা ওইখান থেকে T1 প্লাস T2 প্লাস T3 ইজ ইকুয়াল টু 0 চলে আসবে। সো এটা তোমরা একটু ট্রাই করো, আমি তো প্রসেসটা বলেই দিলাম কিভাবে করতে হবে, একটু ট্রাই করো, পারবা ইনশাল্লাহ। হ্যাঁ ভাই অ্যান্সার আইসা পড়ছে। হ্যাঁ হ্যাঁ আনসার করে দিতেছি, ওয়েট ওয়েট ওয়েট। হ্যাঁ এর কি অ্যান্সার আসছে, আজমাইনের অ্যান্সার আসছে। হ্যাঁ ভাই এসে পড়েছে, খালি 2a কমন নিয়ে নিয়েছে, আর বাকি সব এমনি 0 হয়ে গেল। রাইট রাইট রাইট, ভেরি গুড। বাকিদের কি অবস্থা? তোমরা খুব ভালো পারতেছো, বুঝছো, আমার ভালো লাগতেছে। এক্স অক্ষের কোনো কাম নেই ভাইয়া। হ্যাঁ ওইটা আসলে কোনো কাজই নেই, ওই যে আমাদের বেসিক্যালি y এর কোটি ইজ ইকুয়াল টু 0 ধরলে আমাদের প্রমাণটা চলে আসে। প্রমাণ এসে পড়ে। রাইট। আমরা তাহলে এই ধরনের ক্লাসই বেশি দিব, ঠিক আছে? ওই যে মানে প্রবলেম সলভিং টাইপ, আমরা বেশি বেশি প্রবলেম করবো ওখান থেকে, থিওরি একটু কম যাব। বাকি আনতে পারছো? আলিফের কি অবস্থা? আলিফ তো সবসময় দ্রুত দিয়ে দেন। পরে কি আছে দেখি, পরে হচ্ছে আরো কিছু অ্যাপ্লিকেশন আছে, আমাদের একটু কর্নার পাঞ্চমিক তো। আচ্ছা ঠিক আছে। এই অঙ্কটা মজা। এরপরে এবিসিডি রম্বসের হচ্ছে বিশিষ্ট এক্সেল অবস্থিত প্রমাণ করো যে রম্বসটি বর্গময়। ওকে, 3.1 আর 3.2 মিলায়। হ্যাঁ কি এই প্রশ্নটা 3.1 আর 3.2 মিলাই দিয়েছে সামন, এই যে কর্ণের অঙ্কটা। হ্যাঁ এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, আমরা আরো কয়েকটা চ্যাপ্টার পড়লে পরে দেখবা সবগুলো চ্যাপ্টারের আইডিয়া একসাথে চলে আসছে, তখন মজা পাবা। সবগুলো চ্যাপ্টার যখন পড়বা শেষ করবা তখন মজা পাবা। তখন মনে হবে কি আই হ্যাঁ 3.1 একটা অঙ্ক তো বড় করে শিখলাম, এটা তো চাইলে আরো শর্টকাটে করা যেত। আর শিখানোর সময় তো আমরা একটু মানে ধাপে ধাপে গ্র্যাজুয়ালি শিখাই, বাট সব শিখার পরে তো তুমি যেটা সবচেয়ে কমফোর্ট ফিল করবা যে ফর্মুলাতে, ওইটা ওইভাবেই করবা কিনা। আমরা এখন ঢালে যাইনি, তো ঢালে আরো অনেক ম্যাথ আছে, ঢাল দিয়ে অনেক ম্যাথ সহজে করা যায়। ঢাল তো তোমরা পড়ছিলা তাই না 9-10 কিছুটা? হ্যাঁ ভাইয়া ঢাল পড়েছিলাম। আনতে পারছো প্রমাণটা? আলিফ, তালহা আর কই? এর স্থানাঙ্কটা মানে ওই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করে নিতে হবে। মধ্যবিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা শুনো, মধ্যবিন্দুর স্থানাঙ্ক লাগবে না। কেন লাগবে না? কারণ আমরা তো এখন ফর্মুলাই জানি। আমাদের যদি 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকে, 3টা শীর্ষবিন্দুর ভুজগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমি পাবো ভরকেন্দ্রের ভুজ। আবার 3টা শীর্ষবিন্দুর কোটিগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমি পাবো ওই যে ভরকেন্দ্রের কোটি। সো এখন তো আর আমার মধ্যবিন্দু বের করার দরকার নেই, বুঝতে পারছো? হ্যাঁ সলভ করো। ডিরেক্ট করো, ডিরেক্ট বলো ভরকেন্দ্রের ভুজ হচ্ছে এত আর ভরকেন্দ্রের কোটি হচ্ছে এত। এরপরে বলো যে যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত তাহলে কোটি ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে তুমি যে কোটিটা বের করছো ভরকেন্দ্রের ফর্মুলা দিয়ে, ওই কোটিটা ইজ ইকুয়াল টু 0 ধরবা। 0 ধরার পরে দেখবা T1 প্লাস T2 প্লাস T3 ইজ ইকুয়াল টু 0 চলে আসবে। আচ্ছা আলিফ, তোমার কাছে আমার একটা আছে, তুমি হচ্ছে, আমি তোমার ম্যাথ গুলো দেখছি, তুমি যে এইচডব্লিউ গুলো পাঠাইছো, তুমি প্রত্যেকটা প্রবলেম হচ্ছে তুমি এক্সাক্ট ফিগার দিয়ে করো।
এটা একদিক দিয়ে ভালো। এক্সাক্ট ফিগার মানে হচ্ছে যে ফিগারটা অ্যাকচুয়ালি যে জায়গায় আছে বিন্দুগুলা সে জায়গা দিয়ে করো। কিন্তু তুমি চাইলে ফিগারগুলো এক্সাক্ট না করে তুমি চাইলে আরবিট্রারি বা কাল্পনিক ফিগার দিয়ে ম্যাথগুলো করতে পারো, কারণ কি সবসময় এক্সাক্ট ফিগার আগে একটু কঠিন হতে পারে। আস্তে আস্তে তুমি চাইলে কাল্পনিক ফিগার দিয়ে করতে পারো, মানে যে কোনো জায়গায় 3টা বিন্দু ধরে তুমি করে ফেলবো। ওই একদম আমাদের গ্রাফ পেপারের মধ্যে লেখচিত্রের মধ্যে কোন কোন জায়গায় আছে বিন্দুগুলো ওইভাবে যদি এক্স্যাক্টলি করতে যাও তাহলে হয়তো সময়টা একটু বেশি লাগবে, বুঝতে পারছো? চাইলে তুমি ওইভাবে না ছাড়াও করতে পারো, এক্সাক্ট ফিগার না আঁকলেও করতে পারো। ভাইয়া প্রমাণে হয়ে গেছে না? আচ্ছা, গুড। তাহলে আর বাকি আছে কি ইউসা। ইউসা তোমার কি হয়েছে? ইউসারটা হোক, তারপর আমরা নেক্সট প্রবলেমে যাব। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, আমরা যেহেতু মানুষ এখানে কম, সো তোমরা যেভাবে চাও আমি ওইভাবেই আর কি মানে আমার পড়াটা চালাবো। সো আমার রিকোয়েস্ট থাকবে যে আমার তোমাদের কাছে যদি মনে হয় আমি একটু স্লো যাচ্ছি তাহলে আমাকে বললো, তাহলে আমি একটু ফাস্ট যাবো। আবার যদি মনে হয় আমি একটু ফাস্ট যাচ্ছি তাহলে আমাকে বললো স্লো, আমি তাহলে একটু স্লো যাবো। কারণ কি তোমরা যদি না বুঝো তাহলে তো আমার আসলে পড়ায় তো লাভ নেই। তো আমার স্পিডটা ডিপেন্ড করবে যে তোমরা জিনিসটা কিভাবে নিতে পারতেছো। তো আজকের ক্লাসের পর আমাকে জানাও যে আমার স্পিডটা কি এরকমই রাখবো নাকি একটু বাড়াবো নাকি কমাবো, সবার মতামত দিও। ইউসা পারছো? একটা প্রমাণ আনতে পারছো ম্যাথের? আর একটু বাকি। হ্যাঁ, করো করো। আচ্ছা, তোমাদের কি অবস্থা? এমনি তো বই তুই কিনছো তোমরা? কেমিস্ট্রি, ফিজিক্স প্রত্যেকটা সাবজেক্টে বই কিনছো? सब तुम्हारे আমার 2 সেট করে আছে এটা পুরো। না হ্যাঁ, ভাই, কি কি? আমার আপুদেরটা আমার কাছেই আছে, সেজন্য আমি আর নিউ কোনো বই কিনিনি, কারণ যেহেতু বই এখনো বের হয়নি সম্ভবত, সেজন্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো, এটা ভালো করছো। আলিফ কি বলতেছিলা? আলিফের কালেকশন করা আছে? কি ভাইয়া? মানে তোমার কাছে কি বই, নতুন বই কিনে আছে নাকি আগের বই পুরাতন বই কালেকশন করছো? ভাই এখনো নতুন বের হয়নি, কিনলে আবার কিন্তু ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা ইউসাকে বোর্ডে পর্যন্ত দেখা দাও, শেষ করে দাও। হইছে। ইউসার কি হইছে? হ্যাঁ মিলছে। মিলছে না? রাইট, ওকে। তাহলে তো হইলই। এখন আমরা পরের প্রবলেমে যাই। তার মানে তোমরা পারতেছো আস্তে আস্তে। আচ্ছা, পরের প্রবলেমটা একটু দেখো। পরের আমি ফিগারটাও আঁকছি, ফিগারটাও আমি এখানে এঁকে দিছি। তুমি প্রবলেমটা একটু দেখো। প্রবলেমে বলা হয়েছে যে একটা সামান্তরিক তার একটি কর্ণের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে অত অত, মানে 3, -4 এবং হচ্ছে -6, 5। সো আমি একটা কর্ণের দুইটা প্রান্তবিন্দু জানি, ভালো কথা। তারপরে আমি আবার আরেকটা কর্ণের একটা প্রান্তবিন্দু জানি, কিন্তু চতুর্থটা জানি না। তাহলে হচ্ছে আমার একটা সামান্তরিক যার হচ্ছে 3টা শীর্ষবিন্দু আমি জানি, বাট চতুর্থ শীর্ষবিন্দুটা আমি জানি না, তাই তো? চতুর্থটা আমি জানি না। সো এখন আমার চতুর্থ শীর্ষবিন্দুটা বের করতে হবে। সো এনি আইডিয়া আমরা কিভাবে করতে পারি? যেহেতু আমরা এতক্ষণ পর্যন্ত আমরা অনেকটুকু করে ফেলছি,
সো এখন কি মনে হয় ফার্স্টে বিডি কি দিয়া মধ্যবিন্দু বের করব। ওকে, এটা একটা আইডিয়া পাইলাম যে বিডি দিয়ে আমি মধ্যবিন্দু মানে ও বের করব, তাই তো? হ্যাঁ দেন আচ্ছা হইলো এখন আমার কথা আছে, তাহলে আমার একটা কথা আছে, প্রশ্ন আছে। ও যে বিডি এর মধ্যবিন্দু, এটা তোর কে বলছে? সামান্তরিক উন্নত সমদ্বিখণ্ডিত করেন না। রাইট, ভেরি গুড, ভেরি গুড। বাহু দিয়ে করা যাবে না? হ্যাঁ, আচ্ছা বাহুর কথাটা কে বলতো? ভাইয়া আলিফ। ভাইয়া সামান্তরিকের যেহেতু বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাহলে আমরা দুইটা সমীকরণ কিন্তু বসাতে পারি। হ্যাঁ, এটাও একটা ভালো আয়া। তুমি বলতে চাচ্ছ কি তাহলে আমি এবি এর দৈর্ঘ্য বের করব আর আর ডিসি সিডি এর দৈর্ঘ্য বের করব, এরপর বলবো যে এটা হ্যাঁ সমান, এরপর আবার এখানে এইটা বিসি আবার এডি, দুইটা ইকুয়েশন হ্যাঁ থেকে আমি তাহলে এক্স আর ওয়াই বের করে ফেলবো, তাই তো? এক্স আর ওয়াই বের করে ফেলতে পারবো। হ্যাঁ ভাইয়া। রাইট। আলিফ কিছু বলতেছিল? আলিফ। ভাই আমি এটাই রাইট, রাইট। তার মানে আমাদের কাছে এখন তাহলে দুইটা আমরা প্রপোজাল পাচ্ছি। একটা প্রপোজাল হচ্ছে যে আমরা চাইলে দৈর্ঘ্য, যেহেতু সামান্তরিকের বিপরীত দৈর্ঘ্যগুলো সমান, সো ওই দৈর্ঘ্যগুলো যদি সমান ধরি তাহলে কিন্তু আমি এক্স আর ওয়াই এর দুইটা ইকুয়েশন পাই। ওই দুইটা ইকুয়েশনকে সলভ করলে আমি এক্স আর ওয়াই এর মান বের করে ফেলতে পারার কথা। আচ্ছা, এটা একটা প্রপোজাল। আর একটা প্রপোজাল হচ্ছে তালহা দিছে কি, ও বলতেছে যে আচ্ছা প্রথম কথা হচ্ছে তোমরা কি এটার সাথে একমত কিনা যে সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে? হ্যাঁ ভাই, এটা একমত। একমত না? আচ্ছা, হ্যাঁ কর্ণ যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এই বিডি কর্ণটা আর এই যে এসি কর্ণটা, তার একজন একজনকে এমন ভাবে ছেদ করছে যেন ও বিন্দুটা বিডি কর্ণেরও মধ্যবিন্দু হয়, ও বিন্দুটা এসি কর্ণেরও মধ্যবিন্দু হয়। এটা ঠিক না? এই কথাটা ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি ও বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো? আমি তো বি এর মধ্যবিন্দু জানি, বি এর স্থানাঙ্ক জানি, ডি এর স্থানাঙ্ক জানি, তাহলে ও তো মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো, তাই না? ইজিলি। হ্যাঁ পারবো। হুম। আচ্ছা, এখন আমরা এই ম্যাথের জন্য আমরা হচ্ছে বাহু ইকুয়েশনটাকে সমান না ধরে আমরা চাইলে এই যে এই সামান্তরিকের এই যে আমাদের যে একটা প্রমাণ আমরা জানি, একটা উপপাদ্য আমরা জানি যে সামান্তরিকের কর্ণগুলা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা দিয়ে করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে 3 লাইনে। আর যদি বাহু দিয়ে করতে যাই আমাদের একটু বেশি করতে হবে, মানে 1 পেজ 1.5 পেজ করতে হবে। সো কিভাবে করবো আমি বলি, দেখো আমি চাই প্রথমে যেটা করব, বি বিন্দুর স্থানাঙ্ক আছে, ডি বিন্দুর স্থানাঙ্ক আছে, আমি ও বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলবো, যেহেতু এটা মধ্যবিন্দু ও বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেললাম। এর পরের কাহিনীটা আবার মজা। এখন আমি ও বিন্দু জানি, এ বিন্দু জানি, ঠিক না? আমি সি বিন্দুটা বের করতে হবে। ইজি না? অনেক ইজি না? দেখো হ্যাঁ ভাইয়া। এ আর সি এর মধ্যবিন্দুটা হচ্ছে ও বিন্দু, তাহলে আমি ডিরেক্ট ওইখান থেকে এক্স আর ওয়াই বের করে ফেলতে পারবো। এটা কারা কারা বুঝছো? বুঝছি ভাইয়া। আলিফ বুঝতে পারছো? কি ভাইয়া? আচ্ছা, একবার একটু বলবেন? ইউসা বুঝছো? হ্যাঁ আমি বলতেছি, আবার বলতেছি। কি ও এয়া জয়েন করছো না আমাদের সাথে? বাপ্পি। জি ভাই, জি ভাই। আচ্ছা বাপ্পি, তুমি হচ্ছে আগের ক্লাসে তুমি হচ্ছে মধ্যবিন্দু বের করার ফর্মুলা শিখছিলা। মানে করো আমি তোমাকে হচ্ছে দুইটা বিন্দু দিলাম, যেমন দেখো এখানে হচ্ছে বি বিন্দু, তার স্থানাঙ্ক হচ্ছে 3,-4, আর ডি বিন্দু তার স্থানাঙ্ক হচ্ছে -6,5। তাহলে আমি এই দুইটা স্থানাঙ্ক যদি জানি তাহলে তাদের মধ্যবিন্দু হচ্ছে ও। এই মধ্যবিন্দুটাকে আমি বের করতে পারবো, মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো, মধ্যবিন্দুর ভুজ আর মধ্যবিন্দুর কোটি। হ্যাঁ ভাই পারবো। ওই যে আমি হচ্ছে ভুজ দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, আবার কোটি দুইটাকে হ্যাঁ যোগ করে হ্যাঁ 2 দিয়ে ভাগ করবো, তাই না? হ্যাঁ ভাই। এখন বাপ্পি তুমি আমাকে বলো, তার মানে আমি ও বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলছি, এ ও বিন্দুর ভুজ আর কোটি, এ বি আর ডি বিন্দুর সাহায্যে, ঠিক আছে? হ্যাঁ এটা পারবো, হ্যাঁ। আচ্ছা, এখন তুমি আমাকে বলো এই ও বিন্দুটা কিন্তু আবার একই সাথে এ আর সি বিন্দুরও মধ্যবিন্দু, তাই না? হ্যাঁ এইবার আমার কাছে মধ্যবিন্দু আছে আর এক কর্নারের বিন্দু আছে, তো আরেক কর্নারের বিন্দু বের করে ফেলতে পারবো না ইজিলি? এক্স হ্যাঁ আর এটাও পারবো। -2 কে 2 দিয়ে ভাগ করলে তো আমি ও বিন্দুর ভুজ পাবো। সো ওইখান থেকে আমি এক্স এরটা বের করে ফেলতে পারবো আর ওয়াই এরটা বের করে ফেলতে পারবো। এটা একটু ওয়াইটটা ইজি বের না? করতে পারবো। আজ হ্যাঁ ভাই হ্যাঁ এটা ইজি না? হ্যাঁ। আগে নিয়মের চেয়ে। তাহলে এই ম্যাথটা সবাই করো, করে আমাকে হচ্ছে ছবি দিতে পারো অথবা আমাকে অ্যানসারটা বলতে পারো। ভাই 1 আর 2 আছে। অ্যানসার কত আসছে? 1 আর 2? আচ্ছা, তা আমরা একটু আমরা অপেক্ষা করি, বাকিদের অ্যানসারটা শুনি, তারপর আমি বলতেছি যে আমি নিজে দরকার হলে করবো। ইউসা তুমি কি বুঝতে পারছো? জি। আচ্ছা তাহলে ইউসা তাহলে করো, করার পরে তুমি তো অ্যানসারটা বলো, এবার সবাই দেখো সবার অ্যানসার মিলে কিনা। আচ্ছা, ম্যাথ গুলো কি খুব বেশি কঠিন লাগতেছে? সহজ না অনেকটা? হ্যাঁ ভাইয়া, মোটামুটি আছে। আমাকে আমার কয়েকটা ফ্রেন্ড বলছিল যে তুই শুরু করতেছস জিওমেট্রি শুরু না করে, জিওমেট্রি তো পোলাপাইন অনেক পারে না, জিওমেট্রি শুরু না করে সহজ জিনিস দিয়ে শুরু কর, অ্যালজেব্রা দিয়ে শুরু কর। অ্যালজেব্রা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়। সো ম্যাট্রিক্স নির্ণয় দিয়ে শুরু করতে বলছিল, তো আমি ভাবলাম যে ম্যাট্রিক্স নির্ণয় তো সহজ জিনিস, যে কোনো টাইমে শেষ করা যাবে, আমি একটু চ্যালেঞ্জ নেই, দেখি জিওমেট্রিটা কেমন পারে। আমার মাথায় প্ল্যান ছিল আমি আইদার ক্যালকুলাস দিয়ে শুরু করবো অথবা জিওমেট্রি দিয়ে, মানে একটু ডিফারেন্ট ভাবে শুরু করবো আর কি। একটা মেইন টপিক গুলো শেষ করবো আগে, মানে ক্যালকুলাস।
সো দেখলাম যে তোমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো স্টুডেন্ট সবাই কম বেশি। তো তোমাদের রেসপন্স ভালো, তার মানে আমি জিওমেট্রি যেহেতু শুরু করে পারছি, তো আমি এরপরে হয়তো বা ত্রিকোণমিতি প্লাস ক্যালকুলাস আমি চলে যেতে পারবো ইজিলি, এবং আমার বিশ্বাস আছে তোমাদেরকে খুব ইজিলি বোঝানো যাবে জিনিসগুলো। তোমরা ভালোই রেসপন্স করো। জাস্ট তোমাদের এই যে এই আটা ধরে রেখো, তাহলে ইনশাল্লাহ ভালো করবো আমরা। আর তো তোমরা নিজেদেরকে অনেক ভালোভাবে প্রিপেয়ার করো, কারণ হচ্ছে আমাদের হচ্ছে এই চ্যাপ্টারের পরে তো আর 2টা চ্যাপ্টার পড়াবো, 2 চ্যাপ্টারের পরে আমি একটা পরীক্ষা নিব। তো আমার পরীক্ষাটা আসলে যারা দিছো তারা জানো, আমি পরীক্ষা মেইনলি বোর্ড বইয়ের কিছু অঙ্ক থাকে, আর আমি সব অ্যাডমিশনের জিনিস দিই। তো যারা হচ্ছে এই অঙ্কগুলো বুঝে বুঝে করতেছো তারা হচ্ছে ওই অ্যাডমিশনের অঙ্কগুলো পারবে, বুঝতে পারছো? আর 2টা চ্যাপ্টার পরে আমি হচ্ছে পরীক্ষা নিব। সো ওইভাবে আর কি চ্যাপ্টার গুলো শেষ করো। এই জন্য আমি একটু রাগ করি আর কি, যারা এইচডব্লিউ করো না তাদের উপর রাগ করি, কারণ কি ওই এক্সামে ভালো করতে পারে না, যখন পরীক্ষাটা নেই তখন আর ভালো করতে পারে না, এটা একটা সমস্যা। ভাই এক্স এর মান 2 আসছে। এক্স এর মান 2 আর ওয়াই এর স্থানাঙ্ক আর কোটি কোটি কত আসছে? দেখ কোটিটা। ওয়াই, হ্যাঁ কোটিটা বের করো, বের করে আমাকে জানাও। এটা মুছে ফেলি। আচ্ছা, আমার তো এক্স এর মান -1 আর ওয়াই এর মান 2 আসছে। ভাই আমার X এর x এর মান- মান 1 y এর মান 2 আছে। এক্স এর মান আসছে তাহলে একজনের আসছে -1 একজনের আসছে 1, তাই তো? হ্যাঁ ভাইয়া সরি, ওয়াই এর মানটা 2, আমি ভুল বলেছি। ভাই আমার -1 আসছে। এক্স এর মান -1 আর ওয়াই এর মান কত? 2। আসছে। সো এক্স এর মান 1 আসছে, কার আলিফের 1 আসছে, তাই তো? ভাইয়া আলিফ একটু দেখো তো তোমার অঙ্ক কোনো ভুল হয়েছে কিনা। তোমার দেখবেশ তো দুইজনের উত্তর একই আসছে, আমি তো করি নাই। -1 আছে -1 -1 আসছে, তাই তো? আচ্ছা তুমি ঠিক আছে। তাইলে তো ঠিকই আছে সবার সাথে, তাহলে ঠিক আছে, যাক তোমাদের সবার অ্যান্সারই সেম আসছে, মানে অঙ্কটা হয়েছে। আচ্ছা সবার অ্যান্সার সেম আসলে অঙ্ক হয়েছেন তার মানে এটা না, বাট এইসব কেসে করা বলা যাবে, সহজ অঙ্ক তো। ইউষা কি অ্যান্সার আসছে? ইউষা Y2 ওয়াই টু এক্স এর মান বের করতে পারছো? না করতেছি। হ্যাঁ করো, আর একটু ফাস্ট করো। আলিফ কি ইয়াতে থাকো, ক্যান্টনমেন্টে থাকো আলিফ? জি ভাই এয়ারপোর্টের সাথে। ও আমি তো ভাবছি তুমি ন্যাশনাল আইডিয়ালে পড়ো, মানে তুমি হয়তো বা বনশ্রীতে থাকো। না ভাই বনশ্রীতেও থাকতো, পালাই গেছে। পালাই গেছে মানে ওকে আসামি নাকি? না ভাইয়া, ও ও ট্রিট দেওয়ার কথা ছিল, ট্রিট না দিয়ে পালাই গেছে। কিসের ট্রিপ? কি বিয়ে ওই হয়েছে? যে ভাইয়া, না ও ক্যান্টনমেন্টে যেতেছে দেখা। ও মানে কি ওর পার্মানেন্টলি ক্যান্টনমেন্ট চলে গেছে? হ্যাঁ ভাইয়া। ও আচ্ছা, ক্যান্টনমেন্টে গেছে ওর কি মানে, এই আলিফ ক্যান্টনমেন্টে কি তোমার মানে ভাই বা কেউ কি চাকরি করে নাকি? ডিফেন্সে আছে? ভাইয়া নেভি। হ্যাঁ আমার আপু আর্মি, ভাইয়া নেভি। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে গুড। ওর সাথে সাবধান, ওর সাথে -1 আসছে। গ্যাঞ্জাম গুঞ্জাম করো না দুরা একবারে পুরো। হ্যাঁ ইউষা কত আসছে? -1 আর -1 আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আমরা কি, আচ্ছা বাকিদের রেসপন্স কি? বাপ্পি আমরা সাথে সামনে যাব? জি ভাই আমারও সেম আসছে -1 আর 2। ওকে ওকে তাহলে আমরা পরের ম্যাথে যাই। দেখো তোমরা ভালোই পারতেছো, আমরা এই চ্যাপ্টারে আরো হয়তো বা 2-3টা ম্যাথ করবো, করলে মোটামুটি শেষ। এটাও পারলাম না, ঠিক আছে তাহলে এবার দেখো তো 4 এর এ, এইটা কিন্তু ইন্টারেস্টিং হবে, এইটা কিন্তু ওর আগের মতো সহজভাবে করা যাবে না। তো এইটা আমাকে একটু বলো তো কারা কারা বুঝছো এই কোশ্চেনটা। হ্যাঁ দেখো এখানে আসলে কি বলছে, এখানে বলছে এবিসিডি একটা রম্বসের কথা বলছে। এই রম্বসের আমি এ বিন্দুর স্থানাঙ্ক জানি আর সি বিন্দুর স্থানাঙ্ক জানি, কিন্তু একটা রম্বসে তো 4টা স্থানাঙ্ক থাকে, 4টা শীর্ষবিন্দু থাকে, তো আমি 2টা জানি। সো আমি বাকি 2টা জানি না, ওই 2টা আমাকে বের করতে হবে, কারণ বের করার ক্ষেত্রে আমাকে, হ্যাঁ বলো। ডি বিন্দুর y এর স্থানাঙ্ক 0 আর ডি বিন্দুর y এর স্থানাঙ্ক 0। হ্যাঁ আচ্ছা আলিফ, কেন জানি তোমার ওয়ার্ড মানে শব্দগুলো আমি খুব মানে
অল্প অল্প শুনতেছি আর কি, তীব্রতা খুব কম, আমি ভালোভাবে বুঝতেছি না, একটু জোরে বলবা? ভাইয়া ওয়াই বি বিন্দুর ওয়াই এর স্থানাঙ্ক 0 আছে। হ্যাঁ রাইট রাইট রাইট, ওই যে এক্স অক্ষের উপর অবস্থিত, এই ধরতে পারছো তো, গুড গুড, ভেরি গুড। বি এর বিন্দু 0 আসার কথা ওয়াই। আর ডি বিন্দুটা তো হবে না, বাট বি বিন্দুটা হবে। হ্যাঁ বি বিন্দুর ক্ষেত্রে তোমার অ্যান্সার ঠিকই আছে, কেন? আচ্ছা তাহলে আমি দেখো বলি, এ বি সি ডি হচ্ছে একটা রম্বস, এর মধ্যে এ আর সি বিন্দুটা তো দেওয়া আছে, কিন্তু বি আর ডি বিন্দুটা দেওয়া নাই। কিন্তু বি বিন্দুর ক্ষেত্রে একটা জিনিস বলা আছে, যে বলা আছে যে বি যে শীর্ষটা সেটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। সো এক্স অক্ষের উপর যদি অবস্থিত হয় তাহলে বি বিন্দুর পরিচয় কি? বি বিন্দুর পরিচয় হচ্ছে বি বিন্দুর ভুজ আর বি বিন্দুর কোটি। তার মানে এক্স অক্ষের উপর যদি বি বিন্দুটা অবস্থিত হয় তার মানে বি বিন্দুর কোটি কত হবে? বি বিন্দুর কোটি কিন্তু 0 হবে, তাই না? একমত সবাই? হ্যাঁ ভাই, একমত ভাইয়া। একমত ভাই। আচ্ছা তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমি কমপ্লিটলি জানি না, মানে ডি বিন্দু কত, ভুজ কত, কোটি কত, কিছুই জানি না। এ বিন্দুর ভুজ কোটি জানি, আর বি বিন্দুর আমি ভুজ জানি না বাট কোটি জানি। তার মানে এখন আমার বের করতে হবে হলো বি বিন্দুর ভুজ আর ডি বিন্দুর ভুজ আর কোটি। ঠিক আছে, এই তিনটার ইনফরমেশন বের করতে হবে। ওকে, আমাদের কোশ্চেন কি ক্লিয়ার? আশা করি কোশ্চেনটা ক্লিয়ার। সো কোশ্চেন যদি ক্লিয়ার হয় তাহলে আমরা হচ্ছে এবার একটু বোর্ডে যাই, আমার কাছে মনে হয় এবার বোর্ডে যাওয়া দরকার। আমি তোমাদেরকে জাস্ট একটা হিন্ট দিব যে কিভাবে করবা, বাকি কাজ তোমাদেরই করতে হবে। a ইজ ইকুয়াল টু হচ্ছে 1 2, আচ্ছা এই একটা রম্বস, a ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1 আর 2, 1, 2, এই হচ্ছে সি বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে 5,6, 5,6। আচ্ছা তারপরে হচ্ছে এখানে বি, বি বিন্দুর ক্ষেত্রে হচ্ছে আমি জানি বি বিন্দু হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে হচ্ছে কোটি হচ্ছে 0, তাহলে হচ্ছে আলফা কমা 0। আর এই হচ্ছে ডি বিন্দু, ডি বিন্দুর ক্ষেত্রে আমি কিছুই জানি না, এটা হচ্ছে x1 কমা y1। আচ্ছা আর সি বিন্দু ভাইয়া 5 6। হ্যাঁ সি বিন্দু হচ্ছে 5 6 আমি লিখছি। তো এখন কিভাবে করা যায় এটা, আমি একটু স্ক্রিনটা অফ করি। হ্যাঁ রম্বসের বাহুগুলো পরস্পর সমান থাকে। আচ্ছা দাঁড়াও, তোমরা কি ওই যে রিফ্লেকশনের কারণে দেখতে পারতেছো? হ্যাঁ ভাইয়া, সি দেখতে পাচ্ছি না, সি বিন্দুটা দেখা যাচ্ছে না। আচ্ছা আমি তাহলে বন্ধ করে দিই, হ্যাঁ একটু কষ্ট করে ওকে দেখো। ভাইয়া। ওহো বেশি অন্ধকার, না এবার ঠিক আছে, চলবে। বেশি অন্ধকার। আগের থেকে বেতন হ্যাঁ রম্বসের বাহুগুলো পরস্পর তো সমান, কেমনে করা যায়? আচ্ছা আচ্ছা এই ম্যাথটা এখন কিভাবে করা যায়? আচ্ছা দেখা যায় না কোন বিন্দুটা বি বিন্দু দেখা যায় না, না সি বিন্দু? সি বিন্দু দেখা যায় না, একটু নিচে দেখা দাও তাহলে হবে। আচ্ছা আমি একটা কাজ আচ্ছা করি, ব্যাপার না ভাইয়া, হ্যাঁ ওই পাশে লিখলে হবে, ব্যাপার না। ম্যাথ ওই পাশে করলে চলবে। হ্যাঁ বেশি অন্ধকার হয়ে গেছে আসলে। বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, তারপর ডি। ওইটাই স্থানাঙ্ক কেমনে বাই করবি? আচ্ছা একটু একটু দাঁড়াও, আমি অঙ্কটা শেষ করি, আমিও তোমাদের সাথে একটু চিন্তা করি কিভাবে করা যায়। আরে ভাই এবি সমান সমান বিসি তো। আচ্ছা এই বিন্দুর স্থানাঙ্কটা আমার কিন্তু বলবা, এই বিন্দুর স্থানাঙ্ক কত? 1,2 ভাইয়া। 1,2 আর সি বিন্দুর স্থানাঙ্ক 5,6। 5,6 আর বি বিন্দুর হচ্ছে আলফা কমা 0, মানে একটা তো 0 হবে এটা শিওর, আর এটা হচ্ছে x1 কমা y1। আচ্ছা এখন আমি কর্ণগুলো আগে করি, তারপরে একসাথে চিন্তা করি যে কি করা যায়। এই কর্ণ হচ্ছে ও, রম্বসের কর্ণ কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে ও বিন্দুটা কিন্তু হচ্ছে এই যে এ আর সি এর মধ্যবিন্দু, ঠিক আছে তাই না? তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ও বিন্দু হচ্ছে এ আর সি এর মধ্যবিন্দু, তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক কত বের করতে পারবো আমরা, পারবো তো? হ্যাঁ ভাই পারবো, একই ভাবে করা যাবে, সেম অঙ্ক। সো ও বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 3,4, দেখছো 3,4। হ্যাঁ ভাই 3,4। আচ্ছা এখন আমি তোমাদেরকে একটা বলি, এই ম্যাথটা তোমরা হচ্ছে ওই যে প্রথমে বললাম না যে রম্বসের তো প্রত্যেকটা বাহু সমান, তাহলে কিন্তু তুমি এই যে দেখো এবি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা, ঠিক আছে না? এবি বাহুর দৈর্ঘ্য বের হ্যাঁ ভাই করে পারবো।
ওই যে আবার এডি দৈর্ঘ্য বের করতে পারবে, এডির মধ্যে কিন্তু এক্স এর মাধ্যমে আসবে, তো ওইটা ইজ ইকুয়াল টু এটা হ্যাঁ। সমান ধরতে একটা ইকুয়েশন পাবা। আবার এই যে বিসি বাহু এটা সমান ধরে একটা ইকুয়েশন পাবা, তাহলে ওইভাবে ম্যাথটা করতে পারবা। ঠিক আছে, আমি ওইটা নিয়ে কোনো কোশ্চেন করবো না, কিন্তু আমরা একটু সহজভাবে করার চেষ্টা করি। তোমরা দেখো আমার সাথে একমত কিনা। আমার কাছে মনে হচ্ছে আচ্ছা, আমরা যদি এবি বাহু ইজ ইকুয়াল টু বিসি বাহু ধরি, এই একটা ইকুয়েশন ধরি, এবি ইজ ইকুয়াল টু বিসি, এই ইকুয়েশন থেকে যদি আমরা ম্যাথটা করতে যাই আমার মনে হয় বেশি সহজ হবে, আলফার মানটা অনেক ইজিলি আসবে। আর আলফার মান যদি পেয়ে যাই তাহলে আমি কিন্তু ওই যে এক্স আর ওয়াই এর মান তো পেয়ে যাবো, তাই না? ও বিন্দু জানি, হ্যাঁ। আলফাও জানি, তাহলে এক্স আর ও ডি বিন্দু এর স্থানে তো খুব ইজিলি বের হয়ে যাবে। একমত? আগে ভাই আলফাই বের করি। তার মানে আগে আলফা বের করলে আমাদের জন্য সুবিধা, আলফা যদি বের করতে পারি আমাদের সুবিধা। ইজিলি আমাদের ডি বিন্দু এর স্থান বের হয়ে যাবে, তাই না? সবাই কি বুঝতে পারছো? এখন বাকিরা বলো তোমরা কিভাবে করতে চাও, এভাবে করবা না অন্যভাবে? অন্যভাবে করলে অন্যভাবে করতে পারবা, আর এভাবে করতে চাইলে করতে পারো চাইলে। তো সবাই আসলে করা শুরু করো, অঙ্কটা করে আমাকে জানাও যে এখানে আলফার মান কত আসছে জানাও। আলফার মান যদি বের করতে পারো তাহলে তোমাদের অঙ্ক শেষ, তাহলে আমার বিশ্বাস যে এই চ্যাপ্টারে কোনো অঙ্কে খুব একটা সমস্যা হবে না। তা আমরা পরের চ্যাপ্টারের আজকে থিওরিটা একটু শেষ করে দিতে চাই, আর আধা ঘন্টা সময় আছে আমাদের কাছে। এবি এর দৈর্ঘ্য বের করো। এবি এর দৈর্ঘ্য হচ্ছে √ওভার a আলফা মাইনাস 1 হোল স্কয়ার যোগ 0 মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হবে বিসি এর দৈর্ঘ্য হচ্ছে 5 মাইনাস আলফা হোল স্কয়ার যোগ প্লাস 6 হোল স্কয়ার। সো এটা সলভ করলে তুমি এখান থেকে ইজিলি আলফার মান পেয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই আলফার মান 7 আসছে। আচ্ছা একটু ওয়েট করি, হ্যাঁ আমরা ওই বাকিদেরটা শুনি, তোমারটা হয়েছে কিনা তাহলে বুঝে যাবে। আলিফ তো থাকে ক্যান্টনমেন্টে, তাহলে আলিফ তো তাহলে মনে হয় ইয়াতে ভর্তি হবে, আদমজি বা এই জাতীয় কোনো কলেজে মনে হয় ভর্তি হবে। আলিফের মার্কস কত? 1100 কত? কথাগুলো অনেক আস্তে আসে। 1100 কত বলছে? 21 বলছে? আচ্ছা 1121। আচ্ছা আচ্ছা, তোমার তো মনে হয় ইজিলি আসবে, এই যে বিএফ শাইন এগুলো আসবে। ভাই আদমজি কি আসবে? ও আচ্ছা 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 আচ্ছা, তো আর্মির ছেলে হয়তো আদমজি আসবে। আচ্ছা তুমি তো তাহলে ইজিলি এখানে পড়তে পারবে। ভালো, গুড। ভাই আমরা কি করব? তোমার তো মার্কস নিয়ে ভালো আছে, তোমার তো অনেক ভালো কিন্তু মার্কস আছে, তুমি তো এমনি কলেজ তো কাছাকাছি নাই, কলেজ তো কাছাকাছি নাই। হাউটো টিম যদি পরীক্ষা না নেয় তাহলে আমি গেছি, কারণ 1200 প্লাস স্টুডেন্ট হাজার হাজার আপনার আছে ভাই। তো গাড়ি নাই। ভাইয়া মার্কস তো এখন শোই করে না। হ্যাঁ কি মার্কস শো করে না? হ্যাঁ, আমি তো আমার মার্কস তো জানতেই পারলাম না লাস্টলি। সমস্যা নাই, ওই যে বোর্ড পরীক্ষায় তো বোর্ডে তো আছে মার্কস, তুমি যখন কলেজে অ্যাপ্লাই করবো ওরা তো বোর্ড থেকে জেনে নেবে। আমি জানলে ভালো লাগতো না আমার মার্কস। ভাই শুনো আমি তোমায় বলি, যারা বনশ্রীতে আছো তোমাদের কিন্তু অনেক দিকে সমস্যা হবে। আমার নিজেরও কলেজ অনেক দূরে ছিল, আমার কলেজ ছিল ঢাকা কলেজে, আমার মোটামুটি অনেক সমস্যা হইতো। তো আমাদের টাইমে হচ্ছে তোমার, আমরা তো 16 ব্যাচ, মানে 2016 সালে তোমরা যারা একটু বাইরে বেশি যাওয়া আসা করে তোমরা তো জানো হয়তোবা যে এই বনশ্রীর রাস্তার কি অবস্থা ছিল। 16, 17 খুবই বাজে অবস্থা ছিল, কিন্তু আরে ভাই আমাদের পুরো ভাঙা রাস্তা, ভাঙা ছিল মেইন একদম। রোডটা।
মেইন রোডে আমার কিন্তু ভাইয়া হাঁটা চলা করা যেত। হ্যাঁ বলো। ভাই আদমজীবী ক্লাস হ্যাঁ আদমজিতে ক্লাস করতো 2011 সালে বনশ্রী থেকে যাওয়ার জন্য। আমি তোমার কথা বুঝতেছি না, আচ্ছা জোরে বলো ভাইয়া ভাইয়া। আমি আচ্ছা ভাইয়া ভাইয়া, হ্যাঁ আমি যদি মার্কস না জানি আমি কিভাবে লিস্ট সাজাবো? না তুমি তো তোমার প্রথম মার্কস তো জানো, তুমি 1130 এটা তো তুমি জানো তাই না? তুমি যদি হ্যাঁ, ওইটা জানো তার মানে এখনো ওইটা তো একটু বাড়ছে, ওটা হচ্ছে বাড়ছে, তাহলে ওই হিসেবে সাজাইতে হবে আর কি, আর তো কিছু করার নাই। কিন্তু আমি নূর তুমি মোহাম্মদ আগে দিব 1130 নাকি? প্লাস ধরে এক সাজাইতে হবে আর কি। তোমার হচ্ছে কি আসছে, এ মাইনাস থেকে এ আসছে তাই তো ইংরেজিতে? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। তুমি ধরো যে তুমি ধরে নাও যে তোমার 5 থেকে 10 নাম্বার বাড়ছে, ওই একটা ক্যালকুলেশন করে আর কি তোমাকে সাজাও। আচ্ছা আচ্ছা আজমাইন, আমার আলিফ কি বলছিল একটু বলবো? আলিফ আমার একটু কি জানি বললো, আমি শুনিনি। আলি বলতেছে ভাই ও ক্যান্টনমেন্টে পড়তেছে, ওর জন্য সুবিধা হয় ওইদিকে। হ্যাঁ ও তো ক্যান্টনমেন্টে পড়বে, ওর ও বাসাও ক্যান্টনমেন্টে তো ভাইয়া অবশ্যই পড়বে। হ্যাঁ ঢাকা কলেজ আমি প্রেফার করতে চাচ্ছিলাম, যদি এদিক থেকে দূর, কিন্তু বাস তো আছে, কি মনে হয় আপনার? তুমি ঢাকা কলেজ প্রেফার করবা এটা বলতেছো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ঢাকা কলেজ করতে বাসও পারো আছে। তো। আমি তোমার বলি শুনো, এখান থেকে মানে বনশ্রী থেকে তোমার হচ্ছে আহ, কোন কোন কলেজে গেলে সমস্যা আমি তোমার বলি। আমাদের সাথে আমার ফয়জুর রহমানে সবচেয়ে বেশি মার্কস পাইছিল আমার একটা ফ্রেন্ড, তো ওই যে ছেলেটা সবচেয়ে বেশি পাইছিল ওই ছেলেটা ভর্তি হয়েছে হচ্ছে তোমার রাজুকে, বুঝছো? তো রাজুকে গিয়ে, জি ভাই। তো পরে হচ্ছে যে সমস্যাটা হয়তো অনেক ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু সে আলটিমেটলি কোনো জায়গায় চান্স পায় নাই, সেকেন্ড টাইম দিতে হয় নাই। পরে আসান এখন অস্টে পড়ে, অস্টের নাম শুনছো? আসানুল্লাহ সায়েন্স, প্রাইভেটের মধ্যে মোটামুটি ভালো। তো ওইটাতে পড়ে। তো এর একটা কারণ হচ্ছে আমরা খুব কাছ থেকে দেখছি যে ওর সমস্যা যেটা হইতো যে ও অনেক দূরে, যেহেতু রাজুক যেহেতু অনেক দূরে, অত দূরে কলেজ টলেজ করতো, করার পরে বাসায় যখন আসতো টায়ার্ড হয়ে যেত। সো বিভিন্ন টিচারদের কাছে সে হচ্ছে কি টাইম অ্যাডজাস্ট করতে পারতো না, বুঝতে পারছো? টিচারদের সাথে টাইম অ্যাডজাস্ট করতে পারতো না, ব্যাচের সাথে অ্যাডজাস্ট করতে পারতো না। মানে রাজুক কিন্তু মনে হইতেছে যে একটা মানে পুরো ঢাকা শহর একদিকে, উত্তরে হচ্ছে আরেকদিকে, এরকম একটা অবস্থা। সো ওই দিকের সাথে ওই এরকম, এই জন্য মনে করো কলেজ শুধু ভালো হইলেই তুমি ভালো করতে পারবে এমন কোনো নিশ্চয়তা নেই। তোমার কিন্তু যে তোমার টাইম কি পরিমাণ টাইম নষ্ট হচ্ছে এটা যাতায়াতে, এনার্জি কি পরিমাণ নষ্ট হচ্ছে, এগুলো কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর। যেমন মনে করো আমার এখানে একটা প্রিয় একটা স্টুডেন্ট আছে কিনা এখন কে জানে, আদিব। ও হচ্ছে মুন্সি আব্দুর রফি হচ্ছে ওর কলেজ, বুঝছো? ডে শিফটে ক্লাস, এই যে 10টার দিকে রওনা দেয়, 10টার দিকে রওনা দিলে 2 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে ও যাইতে ওই ধানমন্ডি বিডিআরদের ওইখানে। এরপর ওইখান থেকে সে ক্লাস শেষ করে আসতে আসতে রাত্রে মানে সন্ধ্যা বা রাত হয়ে যায়, রাত হওয়ার পরে পরে সে টায়ার্ড হয়ে যায় এরকম। এইভাবে করতে 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 তার 1 বছর শেষ হয়ে গেছে, এবং তাকে এখন আমি তোমাদের সাথে পড়াচ্ছি। তোমরা বুঝতে পারছো তার কি অবস্থা? তা আগে তো ভালোই ছিল মোটামুটি, এখন তাকে তোমাদের সাথে আমার পড়ানো লাগতেছে, কারণ কি সে পড়ার কোনো টাইম পায় না, সে টায়ার্ড হয়ে যায়, সে পড়তে পারে না। তো ওইসব সেন্সে যাদের বাসা হচ্ছে বনশ্রীতে, আমি প্রেফার করবো যে তোমরা বিজ্ঞান কলেজে যাও অথবা ঢাকা কলেজ যাও। এটা বলার একটা কারণ আছে, কারণ হচ্ছে বিজ্ঞান কলেজ ঢাকা কলেজ তোমার মর্নিং শিফটে ক্লাস হয়, বুঝতে পারছো? তো হ্যাঁ ভাই। অ্যাডমিশনের, আচ্ছা আমাকে একটা কথা বলো, অ্যাডমিশনে কি তোমার কলেজের বেসিসে তোমার কোনো মার্কস দেওয়া হবে? যে তুমি ধরো কথার কথা না রেসিডেন্সিয়ালে ভাই। পড়ো, তোমার কি 5 নাম্বার বাড়ায় দিবে বা আদম দিতে পারো 10 নাম্বার বাড়ায় দিবে না তো। তোমাকে নিজের যোগ্যতা নিজের প্রমাণ করতে হবে। মানে অ্যাডমিশনের পড়ালেখাটা হচ্ছে তোমাকে নিজে নিজে অনেক বেশি টাইম দিতে হবে, ম্যাথসগুলো অনেক ভাবতে হবে, ম্যাথসগুলো অনেকগুলো সলভ করতে হবে। তো ওই সময়টা তো তুমি আসলে, যদি বেশি দূরের কলেজ হয় তাহলে তুমি সময়টাই পাবো না, বুঝছো? নিজের সাথে যে একটা বোঝাপড়া আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, পড়াগুলো একটু ঝালায় না, ওই জিনিসটাই করতে পারবে না। সো এই সমস্যাটা ফেস করবা। এখন যদি তুমি মর্নিং শিফটের কলেজগুলোতে পড়ো তাহলে সুবিধা আছে, মর্নিং শিফটের কলেজগুলোতে পড়লে এটা তোমরা ভালোভাবে জানো যে ঢাকা শহরের সকালবেলা জ্যাম হয় না, 8টার আগে তেমন জ্যাম তেমন হয় না। তো অ্যাটলিস্ট তুমি সকালে খুব সুন্দরভাবে চলে যেতে পারো কলেজে। তারপরে তুমি মনে করো চলে আসলে কলেজ থেকে, আসার পরে সারাদিন তুমি পাবা, যে কোনো টিচারের কাছে পড়তে পারবা, যে কোনো ব্যাচের সাথে টাইম অ্যাডজাস্ট করতে পারবা। তো যারা হচ্ছে গিয়ে ডে শিফটে পড়ে এবং ধানমন্ডির দিকে পড়ে বা অনেক দূরে দূরে কলেজে পড়ে, তাদের জন্য অ্যাডজাস্ট করা খুবই কঠিন ভাই। আমি নিজেই দেখছি, আমাদের টাইমেও মনে করো রাস্তাঘাটের অবস্থা বেশি খারাপ ছিল, ওই জন্য আমাদের একটু কষ্টটা বেশি হয়েছে। যে বনশ্রী থেকে এমন হয়েছে যে আমার এমন হইতো, আমি কলেজ তো প্রায় ক্লাস মিস করতাম, পরে আমি কলেজে যাওয়াই বন্ধ করে দিয়েছি। তো আমার হচ্ছে বনশ্রীটা পার হইতে আমার আধা ঘন্টা 40 মিনিট চলে যেত, কারণ ওই যে আমাদের তখন হচ্ছে রাস্তা ইউলুপ, যেটা ওই ইউলুপের এখানে অনেক জ্যাম ছিল। তো আধা ঘন্টা চলে যেত হচ্ছে ওই ইউলুপটা পার হইতে। তারপরে আমার ঢাকা কলেজে বাস থাকতো, ওই বাস আমি মিস করতাম মাঝে মাঝে। তো তো আজমাইনের জন্য আমি বলতে পারি তুমি ঢাকা কলেজে যাইতে পারো, তোমার যেহেতু মার্কস ভালো হতো, তুমি তাহলে বিজ্ঞান কলেজে কেন যাবো? কারণ এর একটা কারণ কি আমি তোমাকে বলি, ঢাকা কলেজের রেজাল্ট কিন্তু কিন্তু এবার বিজ্ঞান বিজ্ঞান কলেজের চেয়ে কলেজ ভালো। বিজ্ঞান ভালো, কলেজে কিন্তু কিন্তু বিজ্ঞান ঢাকা কলেজটা কলেজের, একদম কাছে। হ্যাঁ আমি তোমার বিজ্ঞান বলি, কলেজ হাতিঝিল দিয়ে তুমি গেলে যদি একদম কাছে। তুমি যদি দূরত্বের দিকে চিন্তা করো তাহলে তুমি বিজ্ঞান কলেজ প্রেফার করাটা উচিত, দূরত্বের দিক থেকে চিন্তা করলে। এখন জি ভাই। তোমার হচ্ছে বিজ্ঞান কলেজের চেয়ে তুমি যদি ঢাকা কলেজ প্রেফার করো, তুমি কি অ্যাডভান্টেজ পাবে? ঢাকা কলেজের রেজাল্ট হচ্ছে অনেক ভালো, মানে এ প্লাস আর তুমি ভাই ঢাকা অ্যাটলিস্ট, কলেজ টিচাররাও তো ভালো।
হ্যাঁ টিচাররাও ভালো বেশি, আর হচ্ছে না টিচার খুব বেশি পার্থক্য নাই, বিজ্ঞান কলেজেও ঢাকা কলেজে টিচাররা এরকম শিফট হয়। তো তুমি পাবা, মানে বোর্ড পরীক্ষায় A+ নিয়ে কোনো টেনশন ফ্রেন্ড করা লাগবে সার্কেল। না। মানে আমাদের এখানে একটা জিনিস দেখবো, ওই যে আইডিয়াল স্কুলে যাওয়ার পর তারা কিন্তু A+ নিয়ে বের হয়ে যেতে পারে খুব সহজে। এটা খেয়াল করছো কিনা? হ্যাঁ ভাই, জি তাদের ভাই কিন্তু A+ খুব বেশি মিস হয় না ইউজুয়ালি। সো এর কারণ হচ্ছে কি, ওই যে বড় সার্কেল থাকে, তো বড় সার্কেল থেকে দেখা দেখি করতে পারে, মানে মোটামুটি A+ নিয়ে মানে টেনশন করা লাগে না। সো এই সেম জিনিসটা ঢাকা কলেজের ক্ষেত্রে বেশি হয় আর কি। A+টা সাধারণত খুব বেশি সমস্যা করে না সায়েন্সের স্টুডেন্টদের জন্য। ঢাকা কলেজে সায়েন্সে আমি দেখার মতো ম্যাক্সিমাম A+ পায়। তো ওই দিক থেকে তুমি ঢাকা কলেজ প্রেফার করতে পারো। আর যদি দূরত্বের দিকে চিন্তা করো তাহলে বিজ্ঞান কলেজ। এখন দূরত্ব বেশি হইলেও তুমি কিন্তু ঢাকা কলেজে বাস পাবা তো, সকালে হ্যাঁ ভাই, 7টার বাস আছে। দিকে বাস তো পাবো, 7টার দিকে বাস আছে, যে রামপুরা থেকে নাকি হাতিঝিল থেকে যায়। সো সমস্যা হবে না। সরাসরি বাস আছে, সেজন্য সমস্যা হওয়ার কথা না। হুম। কিন্তু ওই মার্কসে কি কুলাবে? আরো বেশি হতে আছে ভাই। হ্যাঁ কোনটা? ওই মার্কস কি কুলাবে? কারণ আরো অনেক বেশি মার্কস পাইছে এমন ছাত্র তো আছে। আচ্ছা ওই মার্কসে মানে তোমার আসতে পারে। আচ্ছা আমার একটু সমস্যা হচ্ছে, একটু দাও। হ্যাঁ তোর আগে হয়ে গেছে। কি হয়ে গেছে? আমলার পোলার গাড়ি আছে আবার ধরে। হ্যাঁ তোর তো গাড়ি আছে, আর এই করো। আরে গাড়ি আম্মু নিয়ে যায় না, মদন গুলা একটু পর পর গাড়ি গাড়ি ছেড়ে গেছে। তুই আগে না তোর আম্মা হবে, তুই আগে শুরু। ওরে আল্লাহ, কিন্তু করা যায় বুঝছস, কারণ ওর ঢাকা কলেজটা প্রতিদিন উবার নিয়ে যেতাম। মিরপুর রোডে আছে। এদিকে যদি আমার ঘুরে যেতে হয়, হ্যাঁ ইয়ারফোনের চার্জ শেষ হয়ে গেছে, আজকে মনে হয় বেশি আর করতে পারবো না। আচ্ছা এই যারা শুনতেছো, আজকে ক্লাস মনে হয় এখানে শেষ করে দিতে হবে। আমার ইয়ারফোনের চার্জ শেষ হয়ে গেছে, তো আমি আমার ওই ল্যাপটপ থেকে তেমন বেশি শুনতে পারি না সাউন্ড। ভাইয়া তাহলে অঙ্কটা আমাদেরকে দিয়ে দেন, আমরা অঙ্কটা এসে করে ফেলবো না, আধা তো এই ম্যাটটা কি পারবা? এই ম্যাটটা পারবা? হ্যাঁ ভাইয়া, পারবা না? হ্যাঁ ভাইয়া পারবো। আচ্ছা তাহলে একটা কাজ করো, আমি এখানে যেহেতু আর বেশি কথা বলা দরকার না, আমি ওয়েট করি, তোমরা ম্যাটটা সলভ করে আমাকে অ্যান্সারটা বলো। ওকে ভাইয়া। ভাই আমার আলফা আছে তারপরে 7 আর হ্যাঁ বাপি ভাই, ঠিক আছে, আলফার মান 7 নিয়ে আসে আমাদেরটা। হ্যাঁ x এর মান হচ্ছে -1, y এর মান হচ্ছে 8। এক্স এর মান হ্যাঁ, -1, এটা y এর মান আছে। 8। x এর মান -1 আর y এর মান হচ্ছে 8। ওকে 8 গুড। সবার 8 আছে? আর কিছু বের করা লাগবে? না না না, তোমার তো 3টে স্থানাঙ্ক বের করা লাগতো। আলফার মান কত আসছে? আলফা আছে 7। আলফার মান 7, x এর মান -1, y এর মান 8, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার কথা তো তোমরা ক্লিয়ারলি শুনতে পারো আশা করি, আমি তোমাদেরটা ভালোভাবে শুনতেছি না। তো আমি একটু একটা জিনিস বলতে চাই, পরের চ্যাপ্টারের একটা কনসেপ্ট একটু বলে যাই। পরের চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করার। তোমরা কি ক্ষেত্রফলের কোনো ফর্মুলা জানতা? কোনো স্থানাঙ্ক দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার 9টাতে শিকার কথা। হ্যাঁ ভাইয়া জানতাম, হ্যাঁ জানি। জানতাম আচ্ছা, জানতাম। আমি একটা ফর্মুলা লিখি, দেখো তো তোমরা এই ফর্মুলাটা চিনো কিনা। হাফ এটা দিব কাল। হ্যাঁ এই মনে করো একটা ত্রিভুজ, আচ্ছা এই যদি তার 3টে স্থানাঙ্ক হয় x1 y1 x2 y2 আর x3 y3, তাহলে তার ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হবে হাফ ইনটু x1 x1 y1 x3, তারপরে আবার একটা x1 y1 y2 y3, তারপর আবার একটা y1। এই ফর্মুলাটা তোমরা কি দেখছো? হ্যাঁ ভাইয়া দেখছি। আচ্ছা এই ফর্মুলাটা কারা কারা জানো? ভাই আমরা জানি। আমি তোমাদের কথাই শুনতেছি না, কি এক মুসিবত। আচ্ছা এই যে ফর্মুলাটা আছে আমি বলে যাই, তোমরা দেখো
এই ফর্মুলাটা হচ্ছে ত্রিভুজ বের চ্যাটে কর চ্যাটে কর। এই ফর্মুলার বৈশিষ্ট্যটা কি? এটা হচ্ছে এমন একটা সূত্র, এই সূত্র দিয়ে তুমি চাইলে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, সপ্তভুজ সবগুলার ক্ষেত্রফল বের করতে পারবা। এখন ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা করি, প্রথমে হাফ আনি, ভালো কথা। হাফ আনার পর আমরা যেটা করি, এ বিন্দুর ভুজ কত ছিল? এ বিন্দুর ভুজ ছিল x1, x1 আনি। বি বিন্দুর ভুজ ছিল x2, x2 আনি। সি বিন্দুর ভুজ ছিল x3, x3 আনি। তারপর আমি আবার প্রথম বিন্দুর ভুজটা লিখি, x1 কে আমি আবার লিখি, আবার এরপর আমি y1 আনি, y2 আনি, y3 আনি, আবার y1 আনি। তার মানে তুমি যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে যাও, তাহলে তোমার ভুজ কিন্তু লিখতে হবে 4টা আর কোটি লিখতে হবে 4টা। বুঝা গেছে? এখন যদি আমি চতুর্ভুজের ক্ষেত্রফল লিখতে যাই, একটা চতুর্ভুজের আমি স্থানাঙ্ক দিলাম, চতুর্ভুজের ক্ষেত্রফল লিখতে যাই, তাহলে ফর্মুলাটা কি হবে দেখো। আচ্ছা, এই হচ্ছে আমার চতুর্ভুজ। চতুর্ভুজের ক্ষেত্রে কি হবে ফর্মুলাটা? চতুর্ভুজের ক্ষেত্রে ফর্মুলাটা হবে সেম আগের মতো, খালি এখানে একটা চেঞ্জ আসবে। x3 এর পর x4 আসবে, তারপর আবার x1, y4 আসবে, তারপর আবার y1। এই হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রে ফর্মুলা। তো পঞ্চভুজ হলে কি হবে? পঞ্চভুজ হলে এখানে x4 এর পর x5 আসবে, তারপর আবার x1 আসবে। তার মানে এই ফর্মুলা দিয়ে যে কোনো কিছু আমি বের করতে পারবো। এই ফর্মুলা দিয়ে আমার যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে যে কোনো কিছুর ফর্মুলা আমি, যে কোনো কিছু ক্ষেত্রফল আমি বের করতে পারবো। তার মানে ক্ষেত্রফল আমরা চাইলে এই ফর্মুলাটা যদি মনে থাকে, তাহলে ইজিলি আমি যে কোনো কিছু ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। তাহলে এখন যদি আমি তোমাকে একটা ম্যাথ দেই, তুমি পারবা না? পারবো অবশ্যই। আমি একটা ম্যাথ দেই। আচ্ছা, প্রথমে জানা দরকার যে তোমরা একটা বুঝতে পারছো এই ফর্মুলাটা? কি ভাইয়া? সবাই কি বুঝতে পারছো? ইউসা কি বুঝছো? ইউসা তো নাই দেখতেছি। এই বাপ্পি বুঝছো? হ্যাঁ ভাই ইউসাও বুঝছি। বুঝছে মনে হয়। ওকে, আর এটা কিভাবে করে সেটা জানো তো তোমরা? ওই যে ক্রস গুণন, প্রথমে হচ্ছে হ্যাঁ গুণ করতে হবে। x1 আর x2 x1 y1 কে গুণ করব, এইভাবে গুণ করব, এইভাবে গুণ করব, এইভাবে গুণ করব। যেই মাইনাস অ্যানসারটা আসবে, যেমন দেখো এখানে আমি লিখি হাফ ইনটু x1 y2 যোগ x2 y3 যোগ x3 y4 যোগ x4 y1। এই পুরো জিনিস থেকে বিয়োগ দিব কাকে? এবার আবার এদিকে এইটা, 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 তো বিয়োগ দিব হচ্ছে x2 y1 ডট 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 y4 x1। এটা বুঝতে পারছো কিভাবে কাজ করে? তো এটা যদি বুঝে থাকো, তাহলে হ্যাঁ ভাইয়া। ম্যাথ দিয়ে আজকে শেষ করে দিই, ঠিক আছে? আমরা কিভাবে ক্ষেত্রফল বের করে সেটা দেখি। নেক্সট ক্লাসে আমরা ক্ষেত্রফলের ম্যাথ শিখবো, আর নেক্সট ক্লাসে আমরা দুটো চ্যাপ্টার শেষ করবো ইনশাআল্লাহ। তো একটু প্রিপারেশন রাখো। এরপরে ক্লাসে, নেক্সট ক্লাসের পরের ক্লাসে আমাদের একটা এক্সাম হবে। তো আমি বই থেকে একটা ম্যাথ বের করতেছি, দেখি আমরা পারার মতো একটা ম্যাথ বের করি। আচ্ছা, আমি একটা কোশ্চেন লিখি, ঠিক আছে? কোশ্চেন লিখি, তোমরা এই ম্যাথটা করে দাও, আমাকে জমা দাও আজকে। তাহলে এটাই লাস্ট লাস্ট ম্যাথ, আর মাগরিবের সময় হয়ে গেছে অলরেডি। এই ফর্মুলাটা থাকলো, এখানে ফর্মুলাটা থাকুক। থ্রি কমা ফাইভ, 3,8।
কোশ্চেনটা বুঝে গেছে? এটার অ্যান্সারটা আমাকে বলো। মানে সহজ ম্যাথ, দ্রুত অ্যান্সারটা বের করে আমাকে জানাও। ভাই বিন্দুগুলো কি 3,5 3,8 আর মূল বিন্দু? হ্যাঁ 3,5 3,8 আর হচ্ছে মূল বিন্দু, এই তিনটা ভাই হচ্ছে তাহলে অ্যান্সার আসে হচ্ছে স্থানাঙ্ক। 4.5। হ্যাঁ কি অ্যান্সার 4.5 আসছে। 4.5? আচ্ছা আমি মাথায় রাখলাম এটা, আমি এরপরে দেখতেছি। হ্যাঁ ইয়া হইছে, আলিফেরও অ্যান্সার হইছে, আবার হচ্ছে আজমাইনের অ্যান্সার। বাকিদের কি অবস্থা? বাকিরা কি পারতেছো এটা? আমার একটি গ্রুপে একটু মেসেজ করে জানাও, তাহলে আজকে তোমাদের পড়াই পর্যন্ত থাকবে। আচ্ছা এখন আমি যে ফর্মুলাটা দেখালাম না, এটা হচ্ছে আমাদের পরের চ্যাপ্টারের ফর্মুলা। তার মানে পরের চ্যাপ্টারের থিওরি আসলে এখানেই শেষ, পরের চ্যাপ্টারে আর এক্সট্রা কোনো থিওরি নাই, এটা পারলেই হবে। তো এর নেক্সট দিন হচ্ছে আমরা পরের চ্যাপ্টারে, মানে আমাদের হচ্ছে 3.2 পর্যন্ত আমরা করছি। নেক্সট দিন হচ্ছে আমরা 3.3 আর 3.4 একসাথে শেষ করার চেষ্টা করব। ওকে, সবাইকে প্রিপারেশন নিয়ে রেখো ওইভাবে। আর ইনশাল্লাহ আর 2টা ক্লাস অথবা একটা ক্লাস পর আমাদের একটা এক্সাম হবে। ওকে ভাইয়া, ঠিক আছে? সো একটু তোমরা, আমি কিন্তু অ্যাডমিশন থেকে কোশ্চেন দেই, সুতরাং একটু সাবধান, একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে এসো। সহজ কোশ্চেনই দেই, বাট অ্যাডমিশনের এখান থেকে দেই, কিছু ট্রিকি কোশ্চেন থাকে। হ্যাঁ তালহা আর ইউজার কি অবস্থা? ইউজার কি আছে? নাই তো। তো তালহা তোর অঙ্ক হইছে? মোট 9 আসছে। কত আসছে? সবাই তো ধরো তোর হাফ দিয়ে বাকি। 9/2 আসার কথা। হ্যাঁ মানে 4.5 আসছে, 9.5 4.5 কত? 4.5। আচ্ছা তাহলে আমার হচ্ছে লাস্ট আরেকজন কি আছে? বাপ্পি। বাপ্পি হইছে তোমার অঙ্ক? না ভাই মিলতেছে না। তুমি কি এই ফর্মুলাটা জানতা? হ্যাঁ জানতাম তো। আচ্ছা তাহলে আমি করি নাকি? আমি করি, তোমার জন্য করতেছি। দেখো হাফ 3 3 0 3, এরপর আছে 8 5 8 0 5। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। এই দেখো এটা গুণ করবো, 3 8 24। 24। 3 0 মানে 0 যোগ 0
জি মানে 0 মাইনাস মাইনাস 15 মাইনাস 0 বাকি সব zero। এখন দেখো 24 থেকে 15 গেলে কত থাকে 9 9 হাফ ইনটু 9 মানে কিন্তু 4.5। আচ্ছা এবার বুঝছো? জি ভাই বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি এরা কিভাবে করছি সেটা বুঝছো? প্রথম বিন্দুর ভুজ, হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় বিন্দুর ভুজ, দ্বিতীয় বুঝছি আবার প্রথম বিন্দুর ভুজ রিপিট, এভাবে করে। আর এইগুলা হচ্ছে সব গুণ, এটার থেকে বিয়োগ করব নিচের গুলা, ঠিক আছে? ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন বা কোনো কথা? আজকে ক্লাস এখানে শেষ করব। তোমরা আমাদের 3.2 এর বাকি ম্যাথগুলো একটু করার চেষ্টা করো। আর বেশি ম্যাথ মানে আমি বাকি রাখি নাই, অল্প কিছু ম্যাথ বাকি আছে, ওগুলাও সহজেই পারবা ইনশাল্লাহ। ওগুলো একটু ট্রাই করো তোমরা। ট্রাই করলে যদি কোথাতে আটকাও তাহলে আমাকে হচ্ছে গ্রুপের মধ্যে জানাইতে পারো। আমি যখন ফ্রি হব তখন আমি হয়তো বা দেখবো, কারণ আমার হচ্ছে অনলাইন ক্লাস শুরু হয়েছে, তো আমি একটু ব্যস্ত এখন আগের চেয়ে। আমাকে জানাইও যে কোনোটাতে কোনো সমস্যা হইলে। আর আমরা নেক্সট দিন হচ্ছে 3.3 আর 3.3 হচ্ছে এই যে ক্ষেত্রফলের চাপটা, এটা 3.4 ইনশাল্লাহ ধরবো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আচ্ছা কারো কোনো কোশ্চেন?